পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নবম অধ্যায়। কেমন? নবম অধ্যায়ের প্রথম যে অংশটি রয়েছে সেটি হলো সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য কী সমাজের প্রতি, সে বিষয়টি নিয়ে আমরা জানবো। সমাজে বসবাস করলে সমাজ থেকে আমরা অনেক বিষয়ের সম্পর্কে কিন্তু সুবিধা পেয়ে থাকি, তাই না? তো সেই সুবিধা পাওয়ার পাশাপাশি আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য থাকে সমাজের প্রতি। যেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন কথা থাকলে সেখানে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাতে হবে, বৃক্ষরোপণ করতে পারি, সমাজ থেকে কুসংস্কারের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে পারি, অশিক্ষা এবং কুশিক্ষা দূর করার জন্য আমরা বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আবার শুরু করছি আমাদের সমাজের প্রতি কি দায়িত্ব কর্তব্য, সেটি আমাদের মেন বই থেকে। সেক্ষেত্রে আমরা বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। এক, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। অধ্যায় ৭ ও ৮-এ আমরা মানুষের সমানাধিকার সম্পর্কে জেনেছি। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এ অধ্যায়ে জানব। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে, যেমন ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব, কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব, বয়স্কদের শ্রদ্ধা করব, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব, রাস্তায় নিরাপদ থাকব, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব, অর্থাৎ সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কি কি করতে হবে। এক, ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব। দুই, কারো ক্ষতি করব না। তিন, সবার উপকার করার চেষ্টা করব। চার, সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলবো। যে প্রত্যেকটি সমাজের কিন্তু নিজস্ব কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলো জানতে হবে এবং মেনে চলতে হবে। সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব, অর্থাৎ যারা সুবিধা বঞ্চিত কোনোভাবে, তাদের আমরা যতটুকু সম্ভব তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। বয়স্কদের শ্রদ্ধা করবো। আমরা কিন্তু একটি চিত্রে দেখেছি যে একজন মুরব্বীকে সালাম দিচ্ছে, তাই না? তো সেটা কিন্তু একটি বয়স্কদের শ্রদ্ধা করার নমুনা। সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করবে। সংরক্ষণ দ্যাট মিনস এগুলোর বিভিন্ন উপাদান থাকে, গাছ থাকে বা বসার জায়গা থাকে কিংবা খেলার জায়গা থাকে, সেগুলো কোনোভাবে আমরা নিজেরা ক্ষতি করব না, বা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় চেষ্টা করব সেগুলো মেরামত করার জন্য আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব। রাস্তায় নিরাপদ থাকবে। নিরাপদ বলতে রাস্তায় চলাচলের বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, তাই না? সেই নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা নিরাপদ থাকতে পারবো। অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকবো, অর্থাৎ অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকবো এর মানে হলো যারা অপরিচিত, অর্থাৎ তোমার পরিচিত না, তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়াটা ঠিক না, বা তোমাদেরকে কিছু খেতে দিলেও কিন্তু সেটা বুঝে শুনেই খেতে হবে, না খাওয়াটাই ভালো। কেমন? এবং তারা নানাভাবে বিভিন্ন রকমের সমস্যা প্রতিবন্ধ করার চেষ্টা করতে পারে। এসব ব্যাপারে তোমাকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি। রকিবকে নিয়ে লেখা নিচের ঘটনাটি পড়ি। রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রকিবের মা বাবা পুলিশকে জানালেন। 10 দিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করলো। জানা গেল দুজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। শিক্ষার্থীরা লক্ষ্য করে কিছুক্ষণ পূর্বে কিন্তু আমি বলেছি যে অপরিচিত লোকদের কাছ থেকে সাবধান। তো সেরকম একটি ঘটনা কিন্তু এখানে দিয়েছে। কি দিয়েছে? রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রকিবের মা বাবা পুলিশকে জানালেন। 10 দিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করলো।
জানা গেল দুজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। অর্থাৎ বিষয়টি এমন যে ফোন করে তাকে বলা হয়েছিল তার বাবা মাকে যে আপনি যদি সময় মতো 10 লক্ষ টাকা পরিশোধ না করেন তাহলে আপনার ছেলেকে হত্যা বা বিভিন্ন রকম হুমকি কিন্তু দিয়ে থাকে, যেটা সমাজে প্রতিনিয়ত ঘটে থাকে, এ ধরনের ঘটনা ঘটে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকবে। আরও একটি বিষয় বলে রাখি বন্ধুরা, যে অপরিচিত লোক যখন তোমাকে কোনোভাবে ব্ল্যাকমেইল করবে কিংবা এরকম ঘটনা ঘটাবে, তখন কিন্তু তোমার সম্পর্কে অনেক তথ্য জেনেই তারা আসবে। যেমন আমি বলি, তোমার আব্বুর নাম কি, তোমার আম্মুর নাম কি, তুমি কোথায় থাকো, তোমার সম্পর্কে অনেক তথ্য সে নেবে। নেওয়ার পরে তোমার কাছে হয়তো দেখলো তুমি কখন কোথায় যাও, সেগুলো দেখলো, দেখার পরে তোমার কাছে গেল, গিয়ে হয়তো তোমার আব্বুর নাম বলবে, তোমার আম্মুর নাম বলবে, তোমার আব্বু ওখানে চাকরি করে সব কিছু ডিটেলস বলবে। তখন তোমার কাছে মনে হবে কি, হ্যাঁ সত্যি লোকটা মনে হয় আমার খুব কাছের লোক বা আব্বুর পরিচিত লোক। আসলে কথাটা কিন্তু ঠিক না। তখন যদি তুমি তার সাথে এরকম যাও, সে বলতে পারে যে চলো তোমার আব্বুর কাছে নিয়ে যাই বা তোমার আম্মুর কাছে নিয়ে যাই, সে ওই জায়গায় আছে। এখন তুমি তো ভাববা যে হ্যাঁ ওই অফিসেই তো চাকরি করে, ঠিক আছে গেলাম। এই ভুলগুলো করা যাবে না। আমি কিন্তু কথা বলছি, সমাজে এরকম অনেক ঘটনা আমরা শুনে থাকি, তো সেটা সম্পর্কে তোমাকে অ্যালার্ট করার জন্য তোমাদেরকে আমি বললাম। তো এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আমাদের পরবর্তী অংশ কি রয়েছে। এসো বলি। অপরিচিত দুজন লোক কিভাবে রকিবের বিপদের কারণ হলো শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণীতে সবাই আলোচনা করো। অপরিচিত দুজন লোক কিভাবে রকিবের বিপদের কারণ শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বিপদের কারণ এভাবেই হলো, এই যে আমি যে তোমাদেরকে কিছু একটা ঘটনার কথা বললাম না, যে কিভাবে তারা এই ধরনের কাজগুলো করে থাকে, এভাবেই করেছে। অপরিচিত মানুষদের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণীতে সবাই আলোচনা করে। এটা কিন্তু তোমাদের কাজ, তোমরা হোমওয়ার্ক করবে, আমি ধরিয়ে দিচ্ছি কিভাবে। তুমি অপরিচিত লোকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে তোমার পৃথিবীতে সবচেয়ে আপনজন তোমার আব্বু এবং আম্মু, কেমন, এবং পরিবারের অন্যান্য সদস্য ভাই বোন, এটা হলো সবচেয়ে আপনজন। এরপর যদি তোমার কোনো আপনজন থাকে সেটা হলো শিক্ষক। কাজেই যে কোনো অপরিচিত মানুষ যে কোনো রকমের তোমাকে যে ধরনের কথাই বলুক না কেন, ঘরের বাইরে বসে তোমাকে সবসময় কি করতে হবে? আব্বু আম্মুকে নক করতে হবে, যে তারা এক্ষেত্রে তোমাকে কি পরামর্শ দেবে, তারা তোমাকে কি করতে বলে, যেটা করতে বলবে যেভাবে সেভাবে অনুসরণ করতে হবে। কখনোই বাইরের মানুষকে আপন ভাবা যাবে না। তোমার আব্বুর আপন হতে পারে, আম্মুর আপন হতে পারে, বাট তোমার তো শত্রু হতে পারে। তো এই বিষয়গুলো যথেষ্ট সতর্ক থাকতে হবে। তো এইটা তোমরা হোমওয়ার্ক করবে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এসো লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি করো। এরপর তা বিদ্যালয় খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখো। নোটিশে বিশেষভাবে উল্লেখ করো কোথায় কোথায় ময়লা ফেলতে হবে। তোমার বিদ্যালয় বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি করো। নোটিশ তো তোমরা জানো কিভাবে। নোটিশ যেমন তোমাদের বিদ্যালয়ে অনেক সময় থাকে না এরকম নোটিশ বোর্ড ঝুলানো, প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু আছে, তাই না? তো সেখানে বন্ধ কবে, খুলবে কবে, বা কোনো একটা পরিস্থিতি সম্পর্কে যে অ্যালার্ট করলো, এই সংক্রান্ত অনেক পরীক্ষা রুটিন এগুলো থাকে নোটিশ বোর্ডে। ঠিক ওইরকম আকৃতি তুমি একটা নোটিশ বোর্ড, তোমার বোর্ড তৈরি করতে হবে না, তুমি একটি বড় কাগজ নাও, কাগজ নিয়ে যে কাজটি তোমাকে করতে বলা হচ্ছে সেটা তুমি করবে। এরপর তা বিদ্যালয়ে খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখবে। এখন আমাদের মূল প্রশ্ন কি? মূল প্রশ্নটা হলো খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ লিখবে। সতর্কীকরণ, এখানে সেখানে ময়লা ফেলবেন না। তোমরা নিজেরা তো ফেলবেই না, বরঞ্চ এই অন্যরা যাতে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, পরিবেশকে সুন্দর রাখুন, কারণ পরিবেশ নিয়ে আমাদের জীবন। পরিবেশ সুন্দর থাকলে আমরা ভালো থাকবো। এর চেয়েও যদি ভালো কথা থাকে তুমি নোটিশ বোর্ডে লেখো। এবং আমাদের কি বলছে, এটা ঝুলাতে বলছে, আমরা ঝুলাবো। তুমি আপাতত তোমার ঘরের সামনেই রাখতে পারো কিংবা রুমের সামনেই রাখতে পারো ঝুলিয়ে। নোটিশে বিশেষভাবে উল্লেখ করো কোথায় কোথায় ময়লা ফেলতে। অলরেডি আমি বলেছি যে ডাস্টবিনে কিংবা নির্দিষ্ট স্থানে যে ঝুড়ি থাকবে সেখানে ময়লা ফেলতে হবে, কেমন? আমরা আমাদের পরবর্তী অংশে যাচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে আরেকটি কথা আমি বলছি, সেটা হলো তোমাদের মধ্যে যে ধরনের একটা টেন্ডেন্সি আছে, একটা প্রবণতা, সেটা হলো যে তোমরা প্রশ্ন করার চেষ্টা করো, শুধু প্রশ্ন মুখস্থ করতে চাও।
হ্যাঁ, এটা কিন্তু রাখা যাবে। এটা যদি শুধু প্রশ্ন মুখস্থ করো, প্রশ্ন খুঁজে পড়তে যাও, তাহলে তুমি সরকার যেভাবে বইটি লিখেছে এটার অর্থ কি, এটা তোমার জীবনে যে প্রয়োগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কখনোই শিখতে পারবে না। তোমাকে মেন বইটা ভালো মতো পড়তে হবে, বুঝতে হবে। এবং আরও একটা কাজ করে, হ্যাঁ ঠিক আছে মেন বইটা পড়ো, কিন্তু অনেক এই যে আরও শিখি, আরও করি, এসব বলি, এগুলো তোমরা নেগলেক্ট করে যাও, এগুলো তো পরীক্ষা আসে না। কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে সেটা কিন্তু তোমার মেধা যাচাইয়ের প্রশ্ন আসে, কেমন? সেখানে তোমাকে যথেষ্ট নলেজের অধিকারী হতে হবে, এইসব বিষয় সম্পর্কে জানতে হবে। এখন জানবা কিভাবে? শুধু প্রশ্ন মুখস্থ করে না, তোমাকে এই সৃজনশীল কর্মগুলি করতে হবে। সৃজনশীল কাজগুলো যখন তুমি করবে, নিজে করবে, অন্যের সহায়তা নিবে যেখানে প্রয়োজন, অবশ্যই তোমাকে করতে হবে। তখন তোমার দেখবা নলেজটা খুলে গেছে। যখনই তোমার এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, অনেক বিষয় সম্পর্কে জানবা, যে কোনো প্রশ্ন আসো তুমি লিখতে সক্ষম হবা। কাজে আমি এই কথাটা বলছি এজন্যই তোমাদেরকে এই কাজটাই উৎসাহিত করার জন্য। আমি আমার পরবর্তী অংশে চলে যাচ্ছি। আরো কিছু করি। ছোট দলে আলোচনা করো তোমাদের পরিবারের বয়স্কদের কিভাবে সাহায্য করা যায়। খাবারের ক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন। তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো? তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো? প্রশ্ন বলেছে ছোট দলে আলোচনা করো তোমাদের পরিবারের বয়স্কদের কিভাবে সাহায্য করা যায়। এখন তো তুমি হয়তো একা আছো, তুমি তো আলোচনা করতে পারবে না, কিভাবে? লিখে প্রকাশ করবে। 2-3 বন্ধুর নাম লেখো, লিখে একজনের কথা আরেকজনের এরকম সামনে লিখে দাও, কেমন? নাটিকা তৈরি করে না, নাটক তৈরি করে, ঠিক ওরকমভাবে তুমি করার ট্রাই করবে। কি কাজটি করতে বলছে? খাবারের ক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন। খাবারের ক্ষেত্রে তুমি বয়স্ক মানুষদের কিভাবে সহযোগিতা করবে। বয়স্ক মানুষদের করবে এভাবেই যে তাকে তার অসুস্থতা কি সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। তার ঠান্ডা খাওয়া নিষেধ, তাহলে তুমি কি করবে? অবশ্যই তাকে একটু গরম খাবার দেওয়ার ট্রাই করবে, কেমন? সে বৃদ্ধ, সে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারছে না, ডাইনিং টেবিলে বসতে পারছে না, তখন তাকে কি করবে? তার রুমে কিভাবে সে কমফোর্টেবলি খেতে পারে সেভাবে তুমি ব্যবস্থা করবে। এবং শুধু তাই না, তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো খাবার দেওয়া যাবে না। এটাই হলো আমরা খাবারের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো? হ্যাঁ, তুমি কিন্তু তাদেরকে পড়ে শোনাতে পারো। কেন? কারণ তাদের চোখের দৃষ্টির সমস্যা থাকতে বয়স হলে কিন্তু মানুষের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কি হয়? হ্রাস পায়, তাই না? সেক্ষেত্রে তুমি ভালো ভালো মজার গল্প অথবা তুমি ক্লাসে শিখি এমন কিছু পড়ে শোনালে তখন তারা আনন্দ পায়। তোমার কাছে জিনিসটা সামান্য মনে হলো, তাদের কাছে কিন্তু এই আনন্দটা অসামান্য, কেমন? এটা গেলে পরবর্তী বলছে যে তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো। যেহেতু তারা বিদ্যুৎ দ্বারা তো দূরে যেতে পারবে না, গাড়িতে চলতে পারবে না, তখন তুমি তোমার বাড়ির আশেপাশে, তোমার বিদ্যালয় প্রাঙ্গণ, খেলার মাঠ, বিভিন্ন জায়গা যেখানে যেতে তারা কমফোর্টেবল ফিল করে সেসব জায়গা তাদেরকে ঘুরে দেখাতে পারো। এতে করে তোমারও যেমন শিক্ষার স্তরটি বৃদ্ধি পাবে, তারাও তোমার প্রতি খুশি হবে, এবং তারা দেখবে ঘুরতে গিয়ে তোমাকে এমন কিছু বাস্তব অভিজ্ঞতার কথা বলবে যেটা তোমার জীবনে অনেক কাজে লাগবে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে? অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে? তখন কি করবে? তাকে বলবে যে আপনি আসবেন না, দূরে যান, আপনি কে, আপনার ছেলে ধরা মেয়ে ধরা, এরকম কিছু বলবে? নো। তোমাকে কি করতে হবে? সে যদি তোমাকে কোনো কোশ্চেন করে থাকে, যেমন বললো যে তোমার নাম কি, তুমি নামটি বলতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি উত্তম তোমার কাছে এরকম মনে হয় না, তার সাথে কথা না বলাটাই বেটার দেখে মনে হয়, তাহলে তুমি কথা বলো না, তুমি চুপচাপ বাসায় চলে যাও, কেমন? তোমাকে যদি নর্মালি কিছু জিজ্ঞেস করেই থাকে যে এই রাস্তাটি কোথায়, বা এই বিদ্যালয়টি কোথায়, বা এই জায়গাটি কোথায়, সেটা তুমি বলতে পারো যদি তোমার জানা থাকে। না জানা থাকলে তুমি বলবে না। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি এটা খাও, এদিকে আসো আমার সাথে, তোমার আব্বু এটা, তুমি তখন কি বলবে? এক কথায় বলবে আপনি বাসায় আসুন, আম্মুর সাথে কথা বলুন, আব্বুর সাথে কথা বলুন, এর বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে পারছি না, কেমন? এটাই সবচেয়ে ভালো পথ। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে আমি জানি, তো সেইভাবে তোমরা বুঝে শুনে অ্যান্সার করার ট্রাই করবে। আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।